এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের সামনে হাজির হই। দুর্গাপুর বা দুর্গাপুর শহরের চারপাশে বিভিন্ন সমাজ সংস্থা তারা নানাভাবে কাজ করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন। কোনো সংস্থা হয়তো কোনো অসুখ, হেমোফেলিয়া নিয়ে কাজ করছেন, কোনো সংস্থা পরিবেশ সচেতনতা প্রচার করছেন, কোনো সংস্থা হয়তো নারী ক্ষমতা নিয়ে কাজ করছেন। নানা ধরনের মানুষ, নানা ধরনের সংস্থা তারা কাজ করে চলেছেন সমাজের জন্য নানাভাবে। এইসব সংস্থাগুলোর সঙ্গে আমরা আমাদের প্রিয় দর্শকদের সঙ্গে আমরা পরিচয় করে দিতে চাই। তাদের কোনো প্রতিনিধিকে আমরা সাদর আমন্ত্রণ জানাই, এখানে আলোচনা করি তার সঙ্গে কি কাজ তারা করছেন, কিভাবে করছেন, কি কি অসুবিধা হচ্ছে তাদের, বা তারা যে সমস্ত কাজ করেন সেই কাজে আপনিও যুক্ত হতে চান, মনে মনে ইচ্ছা, কিন্তু খবর জানেন না কোথায় হচ্ছে, কে করছে। তারাও আপনি কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন যে বিভিন্ন সমাজ সংস্থাগুলি কী ধরনের কাজ করছে, তাদের সঙ্গে যোগাযোগের কিভাবে করা যেতে পারে ইত্যাদি। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টায় 1 ঘন্টা আমাদের এই আলোচনা আমাদের এই শহরের বা চারপাশের কোনো না কোনো সমাজ সংস্থার কোনো প্রতিনিধিকে আমরা আমন্ত্রণ জানাই, তা আলোচনা করি। আজকে আমাদের বিষয়টা একটু অন্যরকম বলতে পারি। সেই হিসাবে আজকে আমরা আলোচনা করব যে আমাদের ধরুন খেলাধুলার জগতে, খেলাধুলার পরে যাদেরকে আমরা প্রাক্তন খেলোয়াড় বলি, এই আমাদের খেলাধুলার মানোন্নয়নে যারা এককালে মাঠে দাপিয়েছেন, নানা খেলাধুলায় মানুষের মনোরঞ্জন করেছেন, এরপর বয়সের কারণে একসময় খেলা ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়ার পর এই যে প্রাক্তনীরা তারা আমাদের শহরের খেলাধুলার মানায়নে তারা কি ভূমিকা পালন করছেন, আদৌ করছেন কিনা, বা কিভাবে পালন করছেন, বা তাদের এই ভূমিকার সঙ্গে আপনি কিভাবে যুক্ত হতে পারেন, এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আলোচনার শুরুতেই একটু মন খারাপের খবর আগে বলে নিই। প্রাক্তন খেলোয়াড়দের কথা বলছি। আমাদের শহরের খুব বিখ্যাত ক্রিকেটার, নামী ক্রিকেটার, তাছাড়া টেবিল টেনিসের আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আম্পায়ার কিরণ শঙ্কর সাহা গতকাল হঠাৎ করে হৃদযন্ত্রের বন্ধ হয়ে যায় এবং মারা যান। তো আমরা গভীর শোক ঘোষণা করছি আমরা, এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং আজকের আলোচনা দুর্ভাগ্যক্রমে প্রাক্তনীদের নিয়ে আলোচনা করতে যাক, প্রাক্তনের মৃত্যু খবর দিতে হচ্ছে, এটা মন ভারাক্রান্ত হৃদয়। তবু একটু জানিয়ে রাখি, কিরণের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের আসরে উপস্থিত আছেন আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিনিধি, প্রাক্তন খেলোয়াড়। সেই খেলোয়াড়ের পরিচয় আমি পরে দিচ্ছি খুব বিশদভাবে দর্শকদের কাছে। আমাদের সাথে রয়েছে ইন্দ্রজিৎ দত্ত। ইন্দ্রজিৎ নমস্কার, অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের স্টুডিওতে এসেছো। ইন্দ্রজিৎ এই শহরের বা শহরের বাইরে, এমনকি মহানগরে কলকাতাতে খুব পরিচিত ফুটবলার, বিভিন্ন ক্লাবে খেলেছেন। সেই বলতে পারেন একদম ছোট বয়স থেকেই, মানে যখন স্কুল টুর্নামেন্ট যেটা হয় সবচেয়ে বড় নামী সুব্রত কাপ, তাতেও খেলেছেন।
ইন্দ্রজিৎ। পরের দিকে তো আমাদের শহর মাতিয়েছেন, জেলা মাতিয়েছেন, এবং কলকাতার প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশনেও তিনি দীর্ঘকাল খেলেছেন। এখনও কিন্তু তিনি খেলাধুলা নিয়ে রয়েছেন, এবং খেলাধুলার এখন যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে, যেটাকে আমরা বলি, প্রশিক্ষণ দিচ্ছেন বা কোচিং করছেন। ইন্দ্রজিৎ, তুমি নিজে একসময় বড় খেলোয়াড় ছিলে। বড় খেলোয়াড় বলবো না, আমাদের পরিচিত, অন্তত আমরা খেলা, তোমার খেলা দেখতে মাঠে যেত, লোকে যেতে খেত। তুমি কোন পজিশনে খেলতে? এমনি আমি সেন্টার ফরওয়ার্ড খেলতাম। আচ্ছা। মাঝে মধ্যে হাফেও খেলতে হয়েছে, মিডল হাফেও খেলতাম। তা আমার খেলাধুলার পরিচিতি বা শিক্ষা সবই হয়েছিল রবীন্দ্র ভবনকে কেন্দ্র করে, কারণ আমরা ছোট বয়স থেকেই রবীন্দ্র ভবনে কোচিং নিতাম। রবীন্দ্র ভবনে কোচিং নেওয়াটাতে আমরা এটা দেখেছি যে আমাদের সিনিয়ররা কিভাবে স্টেপ বাই স্টেপ, যেমন আমরা যেরকম জুনিয়র ডিস্ট্রিক্ট, স্বপন ছিল না কোচ? স্বপন গুহা মহাশয় আমাদের প্রাক্তন, মানে স্বপন কিন্তু খুব নামী খেলোয়াড়ও ছিল এবং ভালো কোচ। উনি অ্যালোস্টেলে ছিলেন। তা ওনার কাছে আমাদের খেলাধুলো শেখা, আর খেলাধুলোর থেকে বড় কথা ডিসিপ্লিনটা শেখা। ভালো ডিসিপ্লিন আমরা শিখেছিলাম এবং ডিসিপ্লিনেই বড় হয়েছি। এখনো মনে হয় যেন ইনডিসিপ্লিনটা সহ্য হয় না। ছোটবেলায় ভবনে টিমে চান্স পাওয়া, সিনিয়র লেভেল, তারপরে জুনিয়র, তারপর সাব জুনিয়র, আমরা সাব জুনিয়র থেকে জুনিয়রে গেলাম, জুনিয়র থেকে সিনিয়রে গেলাম, ধীরে 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 টিমের 1 নম্বর জায়গা দখল করতে হবে, এটা একটা টার্গেট ছিল সবসময়ের জন্য। তা ওখানে আমরা সুপার ডিভিশন খেলি, টানা 7-8 বছর ওখানে সুপার ডিভিশনে খেলি। তারপর আমি বিশেষ কারণবশত দুর্গাপুর হিরোজ ক্লাবে আমি যোগদান করি। ওখানে গিয়ে দুর্গাপুর হিরোজ ক্লাবে না, স্বপন একটা বলছি, তোমার খেলার তো আমরা গল্প শুনবো। সত্যি সত্যি স্বপন, যারা জানেন দুর্গাপুরে খেলাধুলার সঙ্গে পরিচিত, তাই আরে ওর খেলা ইন্দ্রর। কিন্তু ইন্দ্র যেটা জিজ্ঞেস করছে, খেলা ধরো ছেড়ে দিতে হয় একটা বয়সের কারণে হোক, বা অনেকের একটু চোট থাকলে একটু আগেও ছেড়ে দিতে হয়, অনেককে অবশ্য পারিবারিক কারণেও ছেড়ে দিতে হয়, নানা কারণ থাকে, সেসব কথা বলছি না। খেলা ছেড়ে দেওয়ার পর খেলার মধ্যেই থাকবো, এটা তোমার মাথায় কিভাবে আসলো এই ভাবনাটা? প্রথম কথা, খেলাকে অত্যন্ত ভালোবাসি। ফুটবলই আমাদের জীবন। রোজগারের যেরকম পথ, পেটের জ্বালাটা আছে, কিন্তু বাকি সময় আমাদের ফুটবল ছাড়া বা ক্রিয়া ছাড়া আমাদের কোনো জিনিস ভালো লাগতো না। আর 5টা লোকের মতন আমরা নই, সব বিভাগেই থাকি, কিন্তু ফুটবলটা ছাড়া বাঁচবো না। তা আমাদের চিন্তাধারায় ছিল যে না, ফুটবলটাকে আমাদের তো একটা জেনারেশন বেরিয়ে গেল, এরপরে জেনারেশনটাকে কি করতে হবে। প্রত্যেকটা ক্লাবেরই সিনিয়ররা চেষ্টা করে, এবং এখনো প্রত্যেকটা ক্লাবেই নিজস্ব টিম আছে। আমাদের টাইমে যে একটা ক্রেজ ছিল ফুটবলের, সেটা ধীরে ধীরে কমেছে, একদম কমেছে। একটা ব্যাপার বলতে পারি, আচ্ছা তার আগে একটু অন্য কথা বলিনি, দর্শকরা বোধ হয় উন্মুখ হয়ে আছেন, কারণ আমরা গত 1 সপ্তাহ ধরে দর্শকদের কাছে নানা ধরনের প্রশ্ন সংগ্রহ করেছি। সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা আজকে আমাদের অতিথি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করবো। ইন্দ্রজিৎ, সেগুলো তোমাকে জবাব দিতে হবে। একটা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই যে এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন তোমরা নাম দিয়েছো, আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন, আমরা আরাধনার ব্যাপারটা তো আসবো, যে এক্স প্লেয়ার মানে কি এক্স ফুটবলার? না, এক্স ফুটবলার দেইনি এই কারণে। এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন দেওয়ার অর্থটাই হলো যে প্রতিটা স্পোর্টস পার্সনরাই কিন্তু এখানে জয়েন করতে পারেন। এবং দেখা গেল যে আরাধনা এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে 30 জন বা 35 জন বা 40 জন মেম্বার্স হয়েছে। ওই মেম্বার্সের ভেতরে ম্যাক্সিমাম ফুটবল খেলে। আবার হয়তো দেখা যাচ্ছে যে 7 জন 8 জন এমনই আসছেন যারা ক্রিকেটার, প্রাক্তনী ক্রিকেটার, এবং আমাদের প্রাক্তনী ক্রিকেটার রয়েছেন। তা আমরা ফুটবলের সঙ্গে সঙ্গে ক্রিকেটটাও অটোমেটিক্যালি মানে চলে আসবে। নাম এক্স প্লেয়ার, এখন হয়তো একটু এক্স ফুটবলারদের আধিক্য আছে, কিন্তু তোমাদের উদ্দেশ্যটা আমরা এটা দর্শকদের জানাতে পারি যে সব ধরনের খেলোয়াড়, যারা প্রাক্তন খেলোয়াড়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, ভলি হোক, বাস্কেট হোক, অ্যাথলেটিক্স হোক, তারা সবাই মিলে এই সংগঠনটা করছে, যাতে দুর্গাপুরে সার্বিকভাবে তরুণ যারা তাদের ছেলেমেয়েরা যাতে খেলাধুলার মান তাদের বাড়ে, এভাবে বলতে পারি আমি সরাসরি।
এটা একটা লক্ষণীয় বিষয় যে এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের আগে আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন লেখা আছে। এখন এই ব্যাপারটা ইন্দ্রজিৎ বলবে, কিন্তু আমি নিজে জানি যে আমাদের এই শহরে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংস্থা আছে, যারা বিভিন্ন দিকে সামাজিক কাজকর্ম করে। তারা একদম খুব ছোটদের, আর্থিকভাবে অসচ্ছল যারা, সেই ছোটদের নিয়ে আসর করে তাদের মানসিক বিকাশের চেষ্টা করছেন। তারা কোনো কোনো সময় বিভিন্ন নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করছেন। আবার তারা একই সঙ্গে এই সংস্থার ছাতার মতো থেকে তারা এই দুর্গাপুরে খেলাধুলার নতুন খেলোয়াড়দের তৈরি করার মানসিকতা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন সঙ্গে, তাই তো নাকি? তুমি কিছু বলবে অতিরিক্ত কিছু? অ্যাকচুয়ালি আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি যেটা কাজ করছেন, তারা তাদের এই ধারাবাহিকভাবে যে কাজগুলো হয় তার মধ্যেও যে সোশ্যাল ওয়ার্ক করা যায় ক্রীড়ার ক্ষেত্রে, যেমন অনেক ছাত্রীরা বলতে পারি ফুটবলের বা ক্রীড়ার ক্ষেত্রে বুট কিনতে পারে না, জার্সি কিনতে পারে না, তাদের ক্ষমতা নেই। মানে আরাধনা এক্সপ্রেস যে সমস্ত খেলোয়াড় হয়তো ভালো খেলে কিন্তু খেলার সরঞ্জাম জোগাড় করতে পারে না আর্থিক কারণে, সেক্ষেত্রে তোমাদের এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন এই আরাধনা সোসাইটির সহায়তা নিয়ে বা আরাধনা যে এক্স প্লেয়ার সোসাইটি অ্যাসোসিয়েশন, তারা তাদেরকে সেই সুবিধাগুলো তাদের পাইয়ে দেবে। আমরা এই প্রসঙ্গ নয়, ওটা তাদেরকে এই যুব সমাজের কিছু কিছু এখন যেগুলো হচ্ছে মোবাইলে আসক্ত হয়ে গিয়ে ঘরে বন্দী হয়ে থাকছে, তাদেরকে আমরা যদি মাঠে টেনে নিয়ে আসতে পারি, এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কিন্তু তাই প্রধান লক্ষ্য যে তাদেরকে মাঠে কিভাবে নিয়ে আসতে পারি এবং নতুন প্রজন্মকে ফুটবল, ক্রিকেট বা অ্যাথলেটিক্স যে কোনো বিভাগে তাদের ইন্টারেস্ট বাড়ানো, গ্রো করা। যেভাবে আমরা যেভাবে গ্রো হয়েছি সেইভাবেই আমরা চালাতে চাইছি। এবার যেটা ইকোনমিক্যালি যাদের ওদের একটা প্রবলেম থাকবে, সেটা আরাধনা বা সবাই মিলে যদি আমরা এফোর্ট দিই, তা আমাদের একটা টিম হতে পারে। একটা আন্ডার 17 অলরেডি 2024-এ আন্ডার 17-এ একটা টিম আমাদের হয়েছে, আরাধনার হয়েছে, এবং এটা আমার মনে হয় এই 25শে জুন মাসে একটা সিগনেচার করবে, সাব ডিভিশনে রেজিস্ট্রেশন করা হবে। মানে আরাধনা ফুটবল ক্লাব বলে একটা অর্গানাইজেশন হতে চলেছে, সম্ভাবনা একটা আছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে, কথাবার্তা সব হয়েছে, প্লেয়ার্সরা হয়েছে। ইন্দ্রজিৎ, তুমি জানো এটা যে দুর্গাপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীনে যে সমস্ত ফুটবল লিগগুলো হয়, একটা সময় আমাদের 5টা ডিভিশন ছিল, একদম তোমার মনে আছে? তুমি যখন খেলেছো তখন? আমি যখন খেলেছি তখন 5th ডিভিশন থেকে শুরু, 5th ডিভিশন থেকে শুরু, 4th, মানে 5টা ডিভিশন ছিল, তারপর আবার সুপার ডিভিশন হতো। ক্রমে ক্রমে সেটা তো বিচ্ছিরি জায়গায় চলে গেছিল, দুটো ডিভিশন হতো না। হ্যাঁ, এখন আবার একটু কিন্তু ঘুরেছে, আমি বলবো। এখন 3টা ডিভিশন চলছে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন আর সুপার ডিভিশন, মানে 3টে বলছে। তার মানে তুমি যেটা বলছিলে যে খেলার মানুষের এইটা প্রবণতাটা কমে যাচ্ছে, একটু হলেও যেন শুভ লক্ষণ ভালো তোমাদের নজরে পড়ছে। তা নজরে পড়ছে বলেই আমরা কিন্তু আরো বেশি আগ্রহ প্রকাশ করেছি যে না, কিছু ছেলে, এত প্রতিভাবান ছেলে রয়েছে যেগুলো বস্তিতেই রয়েছে, এই কিছু কিছু জায়গায় যেখানে মানে কি বলবো, তারা ছোটবেলা থেকেই কাজে বেরিয়ে যেতে হয়। যেমন মানে আমাদের আরাধনাতেই কিছু প্লেয়াররা রয়েছে, পরে জানা গেল যে তারা দোকানে কাজ করেন, যে ছোট ছোট ছেলেরা দোকানে কাজ করে, মাছের দোকানে আছে, সেখান থেকে নিয়ে আসা, তাদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে প্র্যাকটিস করানো, ছোটখাটো কিছু দেওয়া, ওরা যদি এগিয়ে আসতে পারে। এটা ইন্দ্রজিৎ, এটা খুব জটিল কাজ। আমি একটা জিনিস জানতে চাইছি সরাসরি, তুমি যেমন বললে, উল্লেখ করলে, বিশেষভাবে আমি এক কথাতে বলি, আর্থিকভাবে অসচ্ছল যে সমস্ত পরিবারের ছেলেরা তোমাদের নজরে পড়ছে, ভালো খেলছে, কিন্তু ফুটবল খেলাই যদি ধরি আপাতত, অন্য খেলাগুলো তোমরা যখন বলছি না, জীবিকা হিসাবে এখন খেলবে যে একটা বাচ্চা, বাড়িতে তার আয় উপার্জন হয়তো সংসারে অনেকটা চলে, সেখানে ফুটবল খেলে কি তার কোনো উপার্জনের সুযোগ আছে আজকের দিনে? আজকের দিনে আপনি একটা মানে অনেকের মাইন্ডের বাইরে চলে গিয়েছে, কিন্তু হঠাৎ একটা দেখলেন যে সন্তোষ ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী
ওপেনলি ওনাদের বলে দিল যে আমি 50 লক্ষ টাকা অনুদান দিচ্ছি এবং প্রত্যেককে সরকারি চাকরি, সে যে কোনো চাকরি হোক, সরকারি যেরকম ভাবেই হোক, এটা কিন্তু আগ্রহ বাড়বে এতে যে এইরকম একটা ডিসিশনে মানে চাকরি একটা বিভাগে থাকলে আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। পড়াশোনা করলে যে চাকরি হবে, সরকারি চাকরি হবে, আর খেলাধুলা করলে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা কথা জিজ্ঞেস করবো এখানে, আমাদের দর্শকদের এই ব্যাপারে একটু কৌতূহল আছে। ইন্দ্রজিৎ, তুমি নিজেই খেলোয়াড় ছিলে কিছুদিন আগে অবশ্য, তখন ঠিক লেনা দেনা চলটা এতটা হয়নি, যদিও কিন্তু শুরু হয়ে গেছিল। আমি আমার সময়ের কথা বলছি না, যখন শখে খেলা না, তোমার সময় থেকেও। ধরো এখন একটা ছেলে আমাদের দুর্গাপুরের শহরের যে সাব ডিভিশনাল স্পোর্টস পরিচালিত যে লিগ খেলা হয়, তার যারা প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশনে যারা খেলে, নিজেদের সাজ সরঞ্জাম ইত্যাদি ব্যবস্থাপনা ছাড়া আর্থিকভাবে তারা কিছু কি উপার্জন করে, তোমার কি ধারণা? একদম। আমাদের টাইমটাতে আমরা কিন্তু ক্লাব ভালোবাসায় ফুটবল খেলেছি, এখন কিন্তু প্রফেশনাল ফুটবল চলছে প্রতিটা ক্লাবেই। হয়তো কিছু প্লেয়ার আছে যাদের মান একেবারে নেই, মানে আমার মনে হয় যে মানটা অনেক কম আছে, তারা পর্যন্ত ডিমান্ড করছে পয়সার। তা সেক্ষেত্রে আমরা যদি কোয়ালিটি ফুটবল প্লেয়ার হয়, তাদের যদি কিছু আর্থিকভাবে সাহায্য করতে পারি, সেটা তো খুব ভালো। আর এই কারণে ভালো, কারণ একটা প্লেয়ারের জীবন হচ্ছে যতক্ষণ তার পা চলবে। আমি একটু পরিষ্কার তোমাকে জানতে চাইছি, আমি জানাতে চাইছি আমাদের দর্শকদের, প্রিয় দর্শকদের মাধ্যমে, যে আপনারা চারপাশের আর্থিকভাবে অসচ্ছল যে পরিবারগুলো আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন যে ভালো ফুটবল খেললে খুব হয়তো বড় কিছু না হতে পারে, কিন্তু সংসার চালানোর মতো জীবিকা হিসাবে কিন্তু চলতে পারে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেতেই এখন বলা যায় অনেক অনেক খেলোয়াড় আছেন যারা খালি খেলে সংসার চালান। একদম, এটা দুর্গাপুর আছে, তুমি এটা হচ্ছে আমাদের টাইমটাতে, সেই টাইমে এরকম লেনদেনটা ছিল না, বা সেরকম মানে তাদের দেওয়ার মতন ক্ষমতা হচ্ছে না ক্লাবগুলো। অবস্থা পরিবর্তন হয়ে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এখন কিন্তু ম্যাক্সিমাম ছেলে পেমেন্ট পায়। বেশ কিছু ক্লাব তো যথেষ্ট খরচ করে, যথেষ্ট খরচ, মানে এক একটা গেম, সাব ডিভিশনের এক একটা গেমে 25,000 30,000 পর্যন্ত খরচা হয়। এবং এটা বলবো না যে খরচা শুধু করছে, কোয়ালিটি ছেলে আছে, কোয়ালিটি প্লেয়ার আছে, তাদের পিছনেই করছে। এটা সব সময় জন্য ইন্দ্রজিৎ, এর কাছে কেউ অস্বীকার করতে হবে না, ভালো জিনিসের দাম আমরা বেশি দিই। একদম। তো এটা নিয়ে শুনতে খারাপ লাগে কথাটা, কিন্তু এটা ঠিকই। আমি যদি ভালো খেলি আমাকে বেশি টাকা দেবে, যে একটু আমার চেয়ে কম খেলবে সে একটু কম টাকা পাবে, সেটা সবসময়ের জন্য আছে না, সবসময়ের জন্য নয়। আমাদের আমলে কিন্তু তা ছিল না। আমাদের আমলেও বিশেষ কিছু প্লেয়াররা, যারা ধর ভবনে আমাদের কিছু প্লেয়ার ছিল যে ইন্ডিয়াও খেলেছে, মনমান খেলছে, কিন্তু সেও কিন্তু বিনা পয়সায় ভবনে খেলছে, কিছু করার নেই তার, সেটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রেই খেলতে হবে। এবং তুমি দুর্গাপুরের ছেলে, তুমি আমাকে বলছি, ধরো এই যে আজকে চাকরির কথা বলছো, খালি খেলোয়াড় হিসাবে বিভিন্ন কলকারখানা আমাদের দুর্গাপুর এসে, দুর্গাপুর ইস্পাত কারখানায় হোক বা হেনলিম্যান হোক, কত জায়গাতে কত ছেলেরা খালি খেলার দৌলতে চাকরি পেয়েছে। এটা কি কম ছিল নাকি? খেলার দৌলতে। এবং আমি এটাই বলতে চেয়েছি যে কোনো একটা সংস্থা, কোনো একটা টিম, কোনো একটা ক্লাব কিছু করলো, এটাতে কিন্তু বিরাট কিছু এগোবে না। এগোতে গেলে কিন্তু আমাদের সামগ্রিকভাবে সবাইকে এগোতে হবে। আমাদের দুর্গাপুরে যেসব ইন্ডাস্ট্রির নামেই আমি বলছি না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যদি একটা করে টিম করতে পারে, কোনো এক সময় হয়তো ছিল, কিন্তু এখন কিন্তু সেই টিমগুলো আর নেই। যদি টিমটা করতে পারে তাহলে কিন্তু রিক্রুটমেন্টও বাড়বে, খেলার আগ্রহ বাড়বে, মাঠে কিন্তু চরম ভিড় হবে যে না চলো খেলতে পারলে, যদি একটা জায়গায় খেলতে পারি, একটা স্তর পর্যন্ত গেলে আমি একটা চাকরি পাবো। এটা কিন্তু একটা মানে ধারাবাহিকভাবে এটা হলে খুব ভালো হতো, কিন্তু আমি জানি না কেন এটা এগিয়ে আসছে। এগুলো একটু হয়তো বড় ব্যাপার, ছড়ানো ব্যাপার, আলোচনা করবো আমরা আজকে যতটা সময় পাবো। কিন্তু তার আগে দর্শকদের আগ্রহ যেদিকে আছে একটু সরাসরি জেনে নি। এই যে তোমাদের আরাধনা এক্সপ্রেস অ্যাসোসিয়েশন, এটা কত দিনের, কবে থেকে কাজ করছো তোমরা? আমরা আরাধনা এক্সপ্রেস অ্যাসোসিয়েশন মোটামুটি 2024-এ এটা মানে বছর খানেক হয়েছে, 1 বছর ক্রস করে গেছে।
যে মোটামুটি। কিন্তু এই যে তোমরা ধরো এই অ্যাসোসিয়েশন কি করছো, মানে এই এক্সপ্রেস অ্যাসোসিয়েশন 1 বছর মতো হয়ে কি তোমরা আমরা মোটামুটি ভাবে একটা আন্ডার 17 এবং সিনিয়র ডিভিশনের একটা টিম, এই দুটো টিমকে আমরা কিন্তু বানাতে পেরেছি। আমরা কিন্তু তাদের আনতে পেরেছি মাঠে। মাঠের একটু প্রবলেম আছে এখন, আপাতত মাঠের একটু প্রবলেম আছে, তো সেই কারণে মাঠের প্রবলেম বলতে আমরা তিলক ইউনাইটেডের যে মাঠটা আছে ওই মাঠে আপাতত আমরা প্র্যাকটিসটা করছি। তা কিছুদিন আগে আমাদের আরাধনারই একটা বড় প্রোগ্রাম, হেলথের উপরে একটা মেলা হলো, বিরাট সাকসেসফুল মেলা একটা হয়েছে। তা সেই কারণে মাঠে একটুখানি গর্তপর্তগুলো রয়েছে, ওটা খুব তাড়াতাড়ি আমাদের রিকভারি করে মাঠে আবার নামতে হবে। তা মোটামুটি আমরা তৈরি। আমরা এই তোমাদের এখন আরাধনা এক্সপ্রেস অ্যাসোসিয়েশন আপাতত দুটো দল, তোমরা একটা আন্ডার 17 আর একটা সিনিয়র যেমন খেলা হয়, হ্যাঁ ওটা জেনারেল, এই দুটো জেনারেল তোমরা নিয়মিত পরিচর্যা করছো? একদম একদম আমরা পরিচর্যা করছি, এবং একটা জায়গা, বিশেষ জায়গায় মাঠ যেহেতু পাইনি, একটা বিশেষ জায়গায় মাঠে তাদের আমরা আনতে পেরেছি এবং প্র্যাকটিস করাচ্ছি। আর সেটাই পুরোটাই এসে শিফট করবে তিলক মাঠে, ওই মাঠটাই আমরা বেছে নিয়েছি। একটা জিনিস একটু তুমি বলবে, নিজে ফুটবল খেলেছো, ফুটবল কোচ তুমি এখন, সামাজিক দিক থেকে প্রশ্নটা, এখন যারা ফুটবল খেলতে আসছেন, এই আন্ডার 17 বললে, এই ছেলেরা, আমি মেয়েদের কোথাও আসবো পরে, এই ছেলেরা সাধারণত কি ধরনের পরিবার থেকে আসছে? কারখানার শ্রমিকদের পরিবার থেকে, না অন্য ধরনের পরিবার যাদের সেই হিসাবে কলকারখানা কাজ করে না বা সরকারি কোনো কাজকর্ম করে না, এমনি দৈনন্দিন খেটে যেরকম দৈনিক কাজ করে, সেই সব পরিবার থেকে? আমি জানতে চাই ঠিক কি ধরনের পরিবার? আপাতত আমাদের যে আন্ডার 17 যে টিমটা আছে, সেই 17 টিমের ম্যাক্সিমাম ছেলেই হচ্ছে গরিব ঘরের ছেলে, হয়তো বাবা, অর্থাৎ তাদের বাবা মারা কেউ সেইভাবে আমাদের এই অঞ্চলে কলকারখানায় কাজ করে না। ওই কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো দোকান আছে, সবজি বাজার আছে, মানে খুব কষ্টে সষ্টে দিন যায়। ঠিক। এবার আমি সেই ছেলেদের বলবো তোমরা মাঠে এসো, মাঠে এসে প্র্যাকটিস করো, তাদের যে মাঠে এলে মিনিমাম একটা কিছু দিতে হবে। ঠিক। তা সেই সব ব্যাপারগুলো আমরা চিন্তা ভাবনা করে টিমটাকে বানিয়েছি। আর তোমরা দিতে পারছো কিছু? না, এখনো পর্যন্ত আমরা কিছু দিতে পারিনি, তবে আমরা কমিটমেন্ট করেছি যে আমরা প্র্যাকটিসের পর তাদের টিফিন দেওয়া, হয়তো 7 দিন পারলাম না, 4 দিন প্র্যাকটিস করাচ্ছি, 4 দিন টিফিনটা দেব, এবং যাতায়াতে যদি কোনো কষ্ট হয় বা তাদের ওগুলো তো আপনাকে দিতেই হবে, বুট হোর্স যা যা লাগে, বল, একের অধিক বল দিতে হবে, এই নয় যে একটা বল ফেলে দিলাম হয়ে গেল। তোমার কি মনে হচ্ছে এই যে আন্ডার 17 টিমটা করেছো, তোমার সময় যদি মান ধরে নি, তোমরা যখন খেলতে, যে খেলা আমরা দেখেছি, তার তুলনা যদি করি, কিরম খেলছে ছেলেরা? আন্ডার 17 ছেলেগুলোর মধ্যে বেশ কিছু ছেলে কিন্তু প্রতিভাবান আছে, এবং আমরা চোখ রেখেছি আশেপাশে ক্লাবগুলোতেও। আমি এটা বলবো না যে আমি অন্য ক্লাব থেকে ছিনিয়ে এনে আরাধনাতে নিয়ে চলে আসবো, সেরকম ব্যাপারটা নয়, কিন্তু আমাদের চোখ আছে, আমরা কিন্তু দেখছি। মোটামুটি যাদের পছন্দ হবে তাদের কিন্তু আমরা ওখানে কালেক্ট করে নিয়ে এসে প্রশিক্ষণ দেব। তার জন্য যেরকম চিন্তা ভাবনা বা সবাইকেই করতে হবে, বুঝতেই পারছেন সব বিষয়ের মধ্যেই কিন্তু আসছে মনিটারি ব্যাপারটা, টাকা পয়সা তো দরকার হয়। আমি একটা অন্য জিনিস, তুমি নিজের যে খেলোয়াড় জীবনের কথা ভেবে দেখো, ইদানিং আমার শোনা কথা যে খুব বড় বড় ক্লাব, তাদের যে ফুটবল একাডেমি আছে, এমনকি আমাদের দুর্গাপুরে খুব বড় একাডেমি ছিল, এবং দর্শকরা জানেন যে আমাদের দুর্গাপুরে যে মোহনবাগান একাডেমি ছিল, সেখানকারই ছাত্র কিন্তু এই রবি হাসদা, আজকে যার খুব নাম শুনছেন, সন্তোষ রবি কিন্তু এখানকার থেকে এখানে তৈরি। এই সমস্ত একাডেমিগুলোর যেগুলো সুবিধা রাখে, সেটা একটা প্রাথমিকভাবেই একজন ছেলেকে বা মেয়েকে যারা খেলবেন, তাদের একটা পরীক্ষার মধ্যে যে বোঝা যায় যে তারা তাদের খেলার ক্ষমতাটা কতটা। নানা রকম শারীরিক ব্যাপার থাকে, কিছু আমরা কি বলবো হোয়াইট মাসল, রেড মাসল ইত্যাদি, বা অন্য কিছু পরীক্ষা যার দ্বারা বোঝা যাবে যে কতটা এগোতে পারবে।
এইসব সুবিধাগুলো ওই রকম স্পোর্টস একাডেমি হলে যেখানে সত্যি সত্যি প্রশিক্ষণটা হয় নানাভাবে, যেমন রবিতার উদাহরণ একটা, সেরকম সুযোগ তো তোমরা এখনো দিতে পারবে না, করতে পারবে না ছেলেরা আসছে বলে। সেটা একটা বিরাট ব্যাপার। আজকে মোহনবাগান একাডেমি, সেল একাডেমি যেটা করতে পেরেছে, ওখানে আর্থিক সুবিধাটা অনেক বেশি ছিল, অনেক অনেক। ওটা মানে এখন চিন্তা ভাবনা করাটাই আমাদের কাছে একটা বিরাট মানে না, কষ্ট কল্পনা করে লাভ নেই, সামর্থ্যের ওই কল্পনার বাইরে এখন আমরা মানে ওই গেলে বিপদ। কল্পনার মধ্যে আছে আমাদের, আমরা নেক্সট 10 ইয়ার্স এর একটা নিয়েছি। না ঠিক আছে, আমি বলছি যে অনেক দূর কল্পনা না করলেও আপাতত তোমরা ঠিক কিভাবে এগোতে চাইছো? আমরা এগোতে চাইছি, স্টেপ বাই স্টেপ এগোবো। আরাধনার চিন্তা ভাবনা 10 বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় ছেলেদের নিয়ে যেতে চাই স্পোর্টসের মাধ্যমে, যে যেন তারা ভবিষ্যতে কলকাতা মাঠ খেলে বা কোনো জায়গায় একটা বড় কোম্পানিতে চাকরির চিন্তা ভাবনা করে বা পায়, চান্স পায়। এটা একটা বিরাট ব্যাপার, তাই ওইভাবেই চলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন ভবনে খেলি তখন আমাদের সিলেকশন হতো, যে এই ছেলেটা বাঁ পায়ে কেমন মারছে, ডান পায়ে কেমন মারছে, বল সোজা যাচ্ছে কিনা, ব্যাকা যাচ্ছে কিনা, এগুলো দেখা হতো, তারপর তাকে নেওয়া হতো। কিন্তু এখন আমাদের আর সেই স্কোপটা নেই, কারণ মাঠে ছেলের সংখ্যা অনেক কমে গিয়েছে। এরকম ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুরের ছেলে যে দুর্গাপুর ক্লাবে খেলছে তা কিন্তু নয়, বীরভূম থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে, আলাদা সাইড থেকে আসছে, তারপর একটা টিম বানিয়ে খেলছে। আমরা কিন্তু সেরকম ছিলাম না, আমাদের টোটালটাই খেলতো দুর্গাপুরের ছেলে, টাউনশিপের ছেলে এবং ওই গোপাল মাঠ ফোপাল মাঠ এই এলাকাটুকু নিয়ে। এবং তুমি যেটা একদম শুরুতে বলছিলে যে তোমরা যখন খেলা শিখছিলে সেই সময়টা সুযোগ পাওয়া একটা ব্যাপার ছিল, এবং এই সুযোগ পাওয়ার আগে তাকে ঠিক পরীক্ষা বলবো না, কিন্তু একটা দেখে শুনে নেওয়া হতো যে কিভাবে শট মারতে পারে কিনা, এদিকে দেখে শুনে নিত, দেখে শুনে একদম। এই দেখে শুনে নেওয়াটা তোমরা এখনো চালু রেখেছো? না, এখন বাছাই পর্বর সময়ই নেই, এখন আমাদের সবাইকে নিতে হবে, নিয়ে ট্রেনিং দিতে হবে, তার মধ্যে থেকে বেছে 20 জন 22 জন বা 24 জনকে বেছে নিতে হবে, নিয়ে চলতে হবে। এবং যারা মাঠে আসছেন, যেসব বাচ্চারা আসবে, তাদেরও জানানো যাবে না যে না আমরা তাদের পিছনে কিন্তু লেবার দিচ্ছি না বা দেবো না, একইভাবেই কিন্তু ট্রিট করতে হবে সবাইকে। এবার টিমের ক্ষেত্রে তখন বেছে নেওয়া যেতে পারে যে এই 20 জন 25 জনকে তুমি কিডস দাও, বিভিন্ন রকম দাও, আর বাকিরা আরো চেষ্টা করো যাতে উঠে আসতে পারো, এরকম ব্যাপারটা হতে পারে। কিন্তু ওইভাবে বাছাই করা অসম্ভব। আরেকটা জিনিস বলছি, ধরো আমাদের স্কুলগুলোতে, বিশেষ করে আমি সরকারি স্কুল, প্রাথমিক স্কুল বা উচ্চ বিদ্যালয় যেগুলো আছে 6-7 যারা পড়ে করে, এইসব ছেলে ধরো স্কুলে তো আগে একটা বল পেটাপেটি ছিল, মানে সবসময় ঠিক মতো করছে বল পেটাপেটি এখন তো ছিল, আমি যে বলি এখন এটা বোধহয় খেলার সুযোগটা তারা বোধহয় কম পায়, স্কুলের খেলার ধুলোটাই কমে গিয়েছে। মানে তোমরা এখান থেকে ছেলে খুঁজে বের করতে পারো কিনা যে স্কুলে যে কোন ছেলেটা ভালো খেলছে এটা যদি নজরে পড়ে, তাহলে এটা সম্ভব কিনা তোমাদের? এটা পরিকল্পনার মধ্যে আছে কিনা আমি এটা জানতে চাই। হ্যাঁ, পরিকল্পনার মধ্যে আমাদের বিভিন্ন রকম আছে, যেরকম আমরা লিফলেট ছাপিয়ে সবাইকে আগ্রহ দেখতে চাই যে তারা কতটা এই লিফলেট নিয়ে আমাদের সঙ্গে দেখাশোনা বা সাক্ষাৎ নিচ্ছে, যে চলো আমরা মাঠে আসবো স্যার, আমাদের কি কি দিতে পারবেন কি না পারবেন, কিন্তু সেরকম ভাবে কিন্তু আগ্রহ প্রকাশ করছে খুব কম। এই যে আমরা তিলকে থাকি, তিলকের এলাকায় যে বস্তিটা আছে, আমি ওই বস্তিতে গেছিলাম, সেখানে কথাবার্তা বলেছি, তাদের সঙ্গে দেখেছি বল নিয়ে ঝাপাঝাপি করছে, মানে চল এখানে বল নিয়ে ঝাপাঝাপি করছিস, চল মাঠে চল, ওখানে স্যারেরা আছে সবাই তোদের দেখবে। কিন্তু কি কারণবশত বুঝতে পারছি না যে মাঠে আসার প্রবণতাটাতে তাদের বাধা। ওই মোবাইল আছে, কোন জায়গায় বসে 10টা ছেলে মোবাইল ঘাটছে, আমরা ওইগুলোকে কি বলছি যে বলে না যে কান ধরে, আগে টিচাররা কান ধরে নিয়ে আসতো, তো সেই রকম পরিস্থিতি তো এখন আর নেই। তবু আমরা আশাবাদী যে আমরা কিন্তু এইভাবে যেভাবে যাচ্ছি তাতে ভালো। আমার একটা মনে হচ্ছে, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে, ইংরেজি আমি জানি না এটা বাস্তবসম্মত কিনা, ধরো তোমরা কি বিভিন্ন প্রায় প্রত্যেক স্কুলের নামে অন্তত একজন স্পোর্টস টিচার আছে, স্পোর্টস হোক বা না হোক স্পোর্টস টিচার আছে, এইসব স্পোর্টস টিচারদের সঙ্গে কি তোমরা যোগাযোগ করছো? আমার একটা মনে হয় তাদের যদি যোগাযোগ করো, তাদের নজরে
তাদের হয়তো অনেক বাধ্যবাধকতা থাকে, ফলে তাদের ছাত্রছাত্রীদের খেলার মাঠে তারা দিতে পারে না, কিন্তু নজরে থাকে এই ছেলেটা ভালো দৌড়ায়, এই মেয়েটাকে তো ভালো দেখলাম লাফায়। এরকম যদি তোমাদের সঙ্গে যোগাযোগটা থাকে তাদের, তাতে হয়তো একটা দুটো ছেলে মেয়ে হয়তো আসার সুযোগটা পেতে পারে। আছে, সেরকম সুযোগ হবে। এবং তোমরা এই স্কুলের স্পোর্টস টিচারদের সাথে যোগাযোগ, স্পোর্টসের স্কুলের টিচারও আমাদের সঙ্গে রয়েছে, কিছু কিছু স্কুলের টিচারও আমাদের সঙ্গে রয়েছেন, মানে আরাধনা এক্স প্লেয়ার্সের মধ্যেই রয়েছে। তাদের থেকে যতগুলো সোর্স পাই মোটামুটি যোগাযোগ করেছি। ইভেন আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচারটা এখন ধরো চণ্ডী মাস্টারমশাই, চণ্ডী স্যার, হ্যাঁ এখন চণ্ডী স্যারের আন্ডারে, শিবু স্যারের আন্ডারে আমরা ছিলাম। হ্যাঁ, তো আমি সেই জন্য আর আমি তোমার সেই জন্য আর বললাম যে ধরো চণ্ডী খেলার মাঠে আজও প্রতিপক্ষ খেলার মাঠেই আছে, এবং ওর মাধ্যমে কিন্তু অনেক ছেলে পেলে নানা খেলার ধরার ক্ষেত্রে এসছে, ওর নজরে পড়েছে। স্কুলে যতটা সাপোর্ট দিতে না পেরেছে, বাইরে যোগাযোগ করিয়ে কিন্তু আমাদের সঙ্গে তাকে অনেকটা এগিয়ে দিয়েছে। আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি, হ্যাঁ মাস্টারমশাইয়ের সঙ্গে বলা হয়েছে, উনিও কিন্তু আমাদের আরাধনার মধ্যেই এক প্রকার ইনভলভ আছেন। তা ওনাকে আমরা সামনে, ওনাদেরও আমরা সামনে রাখবো, সামনে সারিতেই আমাদের স্যারেরা থাকবেন, আমরা পিছন সারিতে থাকবো। এখানে তুমি একদম শুরুতে একবার উল্লেখ করেছো ঠিকই, নাকি আমাদের অনুষ্ঠান শুরুর আগে তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, মেয়েরা আসছে ফুটবল খেলতে এখন। এখন এই স্টেজে আমাদের আরাধনার সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এবং স্বপন স্যারের সঙ্গে, স্বপন মানে স্বপন সমাদদার, স্বপন পোদ্দার, স্বপন পোদ্দার আছেন, রোমিও আছেন এবং অশোক আছেন। এই যে কিছু সংখ্যক আমাদের যে স্যারেরা আছেন, তাদের কাছে যোগাযোগ করছে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে। মহিলা ফুটবলও কিন্তু সম্ভব, এবং অনেক অনেক ক্লাবে মহিলা ফুটবল হচ্ছে। আমাদের আরাধনাতেও মহিলা ফুটবল হবে, আমরা চাইলে। অত্যন্ত ভালো খবর, প্রিয় দর্শকরা শুনে আনন্দ পাবেন যে দুর্গাপুরে ইতিমধ্যে মহিলা ফুটবল কিন্তু আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গেও মহিলা ফুটবল দল কিন্তু যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রাখছে, এবং মহিলা ফুটবলে ভারতীয় দলও কিন্তু যথেষ্ট ভালো খেলছে। এবং এটা খুব আনন্দের খবর যে আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের দুর্গাপুরে মহিলা ফুটবল দল করবার একটা পরিকল্পনা তোমাদের। একদম একদম আমাদের পরিকল্পনা আছে, এবং আমরা এই ফেব্রুয়ারি মার্চের ভেতরে মহিলা ফুটবল একটা টুর্নামেন্ট আমরা করতে চলেছি, একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে। সেটার বিষয়ে আমরা পোস্টারিং করব, সব জায়গায় জানাবো। আমি প্রসঙ্গত বলি, তোমার মনে থাকতেও না, তোমার মনে থাকার কথা নয়, সেই হিসাবে হয়তো পরে শুনেছো, দুর্গাপুরে আমাদের শহরে আজকে হয়তো মানুষ একটু অবাক হবেন, আজ থেকে প্রায় 60 বছর আগে, আমি বলছি 60, 61, 62 এই সময়ে আমাদের ডিপিএল বলে যে পরিচিত জায়গায় ডিপিএল, সেখানকার ক্লাব ডাইমা ডিউসি, এরা মেয়েদের ভলিবল খেলাতো, এবং নিয়মিত মেয়েদের ভলিবল খেলা হতো। তো এটা নয় যে দুর্গাপুরের যে কারখানার পত্তন হবার পর খেলাধুলা মেয়েরা থাকেননি, মেয়েরা যথেষ্ট। মহিলা ফুটবল কিন্তু আমার গোচরে এই এখন এই 2 বছরের মধ্যে আমি যা মহিলা ফুটবল নেই, তার আগে আমার ছিল না। কিন্তু এখানে মহিলা কাবাডি দল বা মহিলা ভলিবল টিম, আমি তো বললাম আজ থেকে 60 বছর আগে ডিপিএল এ, ক্লাবের নামও বলে দিলাম, তারা কিন্তু মহিলা ফুটবল, মহিলা ভলিবল তারা কিন্তু খেলা হতো। তো এটা তো আমাদের দেখেছি, আমিও দেখেছি, এটা বলার মতো ব্যাপার। হ্যাঁ অবশ্যই, আজকে আমাদের এখানে ভলিবল একাডেমি হয়েছে আমি শুনেছি, কিন্তু সেখানে মেয়েদের ভলিবল খেলা হচ্ছে কিনা আমি ঠিক খবর রাখি না, অবশ্যই জানি না, সেটা হয়তো কোনোদিন আলোচনার মাধ্যমে আবার জানতে পারবো। তো ইন্দ্র, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা তোমাদের এখন কি কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা, প্রথম কথা হচ্ছে যে আরাধনা যেটা চাইছে, আরাধনার পক্ষ থেকে আমরা যেটা চাইছি যে প্রথমে একটা আন্ডার 17 একটা দল আমাদের থাকবে। আন্ডার 17 মানে হচ্ছে যেটা সিনিয়র টিম আছে তার সাপ্লায়ার। আন্ডার 17 না থাকলে সিনিয়রে প্রতি বছর যে এটা একটা দুটো ছেলে করে সিনিয়রে ঢুকবে, তার কিন্তু লিঙ্কটা থাকে না। তার জন্য আন্ডার 17 মাস্ট। আন্ডার 17 একটা টিম আমাদের সবসময়ের জন্য তৈরি থাকছে, এবং আমরা এবছর আরাধনার ক্লাব হিসাবে বা ফুটবল টিম হিসাবে দুর্গাপুরের সাব ডিভিশনে রেজিস্টার্ড হতে চলেছে।
আর সিনিয়রদের যেটা আছে এক্স প্লেয়ার্সদের। না, এটা একটু পরিষ্কার করো। আমাদের দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন যে ফুটবল লিগ পরিচালনা করে, আন্ডার 17 বলে কি তারা আলাদা? হ্যাঁ, আন্ডার 17 লিগ আছে। আন্ডার 17, তার মানে আমাদের একটা হচ্ছে সিনিয়রদের লিগ, একটা আন্ডার 17 লিগ। এই আন্ডার 17 লিগে আরাধনা ফুটবল ক্লাব হোক বা এক্সপ্লেয়ার অ্যাসোসিয়েশন নাম দিয়ে খেলার একটা রেজিস্ট্রেশন। তো এটা একটা বড় খবর নিশ্চয়ই যে এবছর রেজিস্টার্ড হবে। যখন বিভিন্ন ক্লাবের থেকে ফুটবল খেলা উঠে যাচ্ছে, ফুটবল টিম উঠে যাচ্ছে, সেখানে নতুন করে একটা ফুটবল টিম, তাও আন্ডার 17, এটা খুব আশার খবর আমাদের শহরের পক্ষে, নিশ্চয় সন্দেহ। এটা খুব ভালো লাগলো। এইখানটা এটা তোমাদের ঠিক হয়েছে, মানে আরাধনা ফুটবল ক্লাব টাব ইত্যাদি কিছু নাম হবে বা এরকম কিছু? একদম মানুষের খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মানে গেমস। সেটা শুধু ফুটবল না, গেমস, ওই জন্যই বললাম গেমস। তা যে বিভাগে যে জিনিসই হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, যাই হোক, খুব তাড়াতাড়ি মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তা আমি যেহেতু একজন প্রাক্তনী ফুটবলার, তা সেই হিসাবে আমি ফুটবলটাকেই বেছে নিয়েছি। এবং শুধু ফুটবল নয়, যদি আমি এক্স প্লেয়ার্সদের ভেতরে যদি ক্রিকেটাররাও থাকেন বা ভলিবলও থাকেন, আমরা কিন্তু আগ্রহ প্রকাশ করবো যে চলো টিম একটা হোক। আপনারা যদি ইন্টারেস্টেড হন নিশ্চয়ই করুন। আচ্ছা, এখানে ইন্দ্রজিৎ তুমি বললে এই আলোচনার মধ্যেই যে ধরো কোনো এক্স প্লেয়ার এখন কোনো বিভাগে, সে ভলি হোক, বাস্কেটবল হোক, কাবাডি হোক, বা খেলাধুলা এখনো আগ্রহী, নিজে খেলেন না বয়সের কারণে বা যে কোনো কারণে, তারা যদি এই তোমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে দুর্গাপুরে আমাদের আজকে যেটা বিষয় যে খেলাধুলার মান উন্নয়নে প্রাক্তনীদের, তারাও যদি কিছু ভূমিকা পালন করতে চান, তারা কিভাবে যোগাযোগ করবেন তোমাদের সঙ্গে? সবসময় আমরা সবাইকে ওয়েলকাম করছি। যে আরাধনা এক্স প্লেয়ার্স অ্যাসোসিয়েশন শুধু নয়, আরাধনার অফিসটা রয়েছে 18 রুম হোস্টেল। কোথায়? 18 রুম হোস্টেলে আরাধনা নিজস্ব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বলে লেখা আছে ওই বোর্ড। ইভেন আমাদের ফোন নাম্বার আপনাদের মাধ্যমে আমরা দিয়ে দেব, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে। দুর্গাপুর আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির যে অফিস, সেখানে গেলেই আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের লোকের সঙ্গে যোগাযোগ করা যাবে? একদম, আচ্ছা, যোগাযোগ করতে পারবেন। এটা সন্ধ্যের দিকে অফিসটা খুলে? হ্যাঁ, সন্ধ্যার দিকে অফিস খুলে ফোন নাম্বার দেওয়া থাকবে, যে যখন খুশি যোগাযোগ করবে। এবং আমরা প্রাক্তনীদের কাছে আমরা আরো যাব, বেশি করে যাব, যাতে তারা ইনভলভ হন এবং ফুটবল গেমসের মাধ্যমে কি করে সমাজের সেবা করা যেতে পারে আর সমাজটাকেও পরিষ্কার করতে হবে, সেটারও একটা চিন্তা ভাবনা। গেমস ছাড়া কিন্তু সমাজ পরিষ্কার হবে না। দেখো, তুমি কথায় কথায় ইন্দ্রজিৎ বললে, দর্শকরাই কথা আমাদের জিজ্ঞেস করেছিলেন নানা প্রশ্নের মাধ্যমে। আমার নিজেরও এই ব্যাপারে কৌতূহল আছে। যদি সত্যি সত্যি একটা ফুটবল দল তৈরি করতে হয়, তার একটা নিজস্ব মাঠ দরকার। এখন আমাদের দুর্গাপুর শহর জুড়ে নানা জায়গায় নানা মাঠ ক্রমে ক্রমে কোনো না কোনো ক্লাবের নামে বা দখলে ইত্যাদি করে হয়ে গেছে, আবার কোনোটা বেদখল হয়ে গেছে, আগে মাঠ ছিল এখন অন্য কিছু হয়ে গেছে। তোমরা যে কাজটা করতে, এটা যে কোনো কারখানার মাধ্যমে, আরাধনার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে যদি স্থায়ীভাবে না করো, তাহলে কিন্তু আবার গোলমাল হবে। কারণ এখন নানা ধরনের মাঠ দখলের, জায়গা দখলের তো একটা প্রবণতা চলছে রয়েছে। তো সেটাকে তোমরা একটা মাথার মধ্যে কি রাখছো সত্যি সত্যি, যে স্থায়ীভাবে সরকারিভাবে বা কারখানা, যদি সরকারি বলতে আমি বলছি যে তোমরা ডিএসপির সঙ্গে, যে এইটা এই আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনকে দেওয়া চাই, এখানে নিয়মিত ফুটবল কোচিং প্র্যাকটিস আমরা যাই বলি। কাছাকাছির মধ্যে মাঠ বলতে যেখানে খুব বেশি লোড পড়ে আছে, যেমন লাল ময়দান মাঠ খুব লোড পড়ে, সকাল থেকেই খেলাধুলো হয়, বিকেলবেলাও খেলাধুলো হয়, আর সেই রকম কোয়ালিটি মাঠ খুব কম আছে। মাঠের তিলকের মাঠটা তো কাজে লাগানো যেতে পারে। তিলকের মাঠটা কাজে লাগানোর বিষয়টা আমরা ধরেছি এই কারণে, কেন ওটা একটা সেন্টারে রয়েছে, যারা দূর থেকে আসবে মাঝখানে একটা থাকবে, নাহলে একটা ইন্টেরিয়ার কোনো একটা জায়গায় যদি মাঠ নেই, ছেলেদের আসতে অসুবিধা হবে। সেই কারণে তিলককে বাছা হয়েছে। তবুও ওটা 9 সাইড মাঠ, আপাতত ওটা নিয়েই এখন চলতে হবে। এটাকে যদি একটা স্বীকৃতি পাওয়া যায়, যে যদি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তোমাদের যেহেতু আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির মধ্যে দিয়ে আছো, যে এটাকে স্থায়ীভাবে,
কারণ তা নইলে না মাঠের এর দখল ওর দখল, কালকে কে আসবে, আজকে এই হবে ইত্যাদি। মাঠে অলরেডি 2-3টে পুজো হয়, দুটো পুজোর জন্য থাকতে হবে, সেটা বললাম না সবসময় আছে, ওটা আছে। দেখি আরো অলমোস্ট সিনিয়র বা আরাধনা সেক্রেটারি, প্রেসিডেন্ট, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে ওনারা হ্যাঁ এইটা একটু জানতে, তুমি প্রেসিডেন্ট সেক্রেটারি বলে, এই যে আরাধনা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন, এর কি স্ট্রাকচারটা কি, মানে সভাপতি কে, সম্পাদক কে? আপাতত স্বপন পোদ্দার মহাশয় আমাদের সেক্রেটারি হিসাবে কাজ করছেন। স্বপন পোদ্দার ও সেক্রেটারি হিসাবে কাজ করছেন, ট্রেজারার হিসাবে। তুমি আর স্বপন তো একসাথে খেলোনি? না না, খেলেছি আমরা, কিন্তু উনি আমার থেকে বছর 10 বড় হবেন। হ্যাঁ, স্বপন অনেক সিনিয়র, আমি স্বপনের খেলা আমি দেখেছি। 10 বছরের বড় সিনিয়র হবেন। হ্যাঁ, তবে 10 বছরের সিনিয়র, আমার 10 বছরের। আর ও তো ও কোন ক্লাবে খেলতো? উনি খেলতেন ডিএসপি তে, উনি ম্যাক্সিমাম ডিএসপি। হ্যাঁ, ক্রিকেটার হিসাবে উনি দুটো বিভাগেই খেলেছেন। এবারে আমার সঙ্গে যখন পড়তো তখন ভবন ভার্সেস ডিএসপি, হ্যাঁ, কখনো একসঙ্গে নয়, বিপক্ষেই খেলেছে। আমরা আমাদের হাতে সময় ক্রমশ কমে যাচ্ছে, আর সত্যি যদি বলো না খেলার ব্যাপারে আলোচনা করতে না আমার সবসময় ভালো লাগে। আমি তখন আর সময় খেয়াল থাকে না, কিন্তু আমাদের হাতে আর 7-8 মিনিট সময় আছে, তার মধ্যে আমরা কথা বলবো। তুমি একদম এখানে অনেকটা আলোচনা করলাম, তুমি ইন্দ্রজিৎ পরিষ্কারভাবে বলো যে তুমি দুর্গাপুরের একজন ছেলে হয়ে বর্তমানে দুর্গাপুরের সার্বিকভাবে খেলাধুলা, আমরা যেমন বললাম ফুটবল মনে হচ্ছে যেন একটু ঘুরে দাঁড়িয়েছে আগের চেয়ে, তোমরা আবার একটা নতুন ক্লাব করছো, কি ঠিক অসুবিধাটা কোথায়? ছেলেমেয়েরা খেলাধুলা আগ্রহী হচ্ছে না কেন? এটা করোনার পর থেকে না, করোনার একটা ওই 2 বছর আমাদের খারাপ যাওয়ার পর থেকে মাঠের থেকে অনেকে একটু ছিটকে গিয়েছে, কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, এটা ঠিকই। কারণ টাউনশিপে কিন্তু বা হলো বা দুর্গাপুরে টুর্নামেন্টের সংখ্যা খুব বেড়েছে, খেলাধুলো হচ্ছে ওই রকম প্রফেশনাল খেলা। আমরা ওই ধামাকা টাইপের খেলা, মানে 1 লাখ 1.5 লাখ টাকা বাজেটের খেলা, চারিদিকে বক্স বাজে, লাইট বাজে, মানে ওই দিকে কিন্তু আমরা চাইছি না। আমরা চাইছি একটা সুষ্ঠু ফুটবল পরিবেশ যেরকম আমাদের টাইমে ছিল, সেই রকম চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি এবং আমরা সাকসেস হব, এটা আমরা জানি। সাকসেস হব, এই প্রত্যয়টা খুব জোরদার প্রত্যয়। একটা বলছি, আমাদের আজকের অভিভাবকদের বিরুদ্ধে একটা বড় সড়ো অভিযোগ, এটা কিছুটা সামাজিক কারণ, শুধু অভিযোগ বললে হবে না, যে যেহেতু বাড়িতে বাড়িতে ছেলে মেয়ের সংখ্যা সাধারণত কম। আগে হতো কি একটা বাড়িতে 5-6 ভাই বোন থাকতো, একজন ফুটবল খেলছে, খেলুক না, বাকি সব ব্যাপারটা হতো। এখন এটা হয়ে গেছে কি, মা বাবা খালি ভাবে যে ছেলেটা খেলা গেলে পরের দিকে তার আর্থিক জীবিকা কি হবে, এটা নিয়ে চিন্তা থাকার ফলে তারা আর খেলার মাঠে পাঠাতে চাইছে না। এই অভিযোগটা কতটা ঠিক? এটা 100% ঠিক, 100% ঠিক। এই কারণে জীবিকাটা ফার্স্টে দেখছে ছেলেকে। এই জন্যই আপনাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার ছেলেটিকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটিকে ডাক্তার বানাবো, বাকি ছেলেদের আমি মাঠে আনবো, এটা কিন্তু চলবে না। হ্যাঁ, আমি এই ব্যক্তিগত প্রশ্নটা করতে চাইছিলাম না ইন্দ্রজিৎ, কিন্তু আমি এটা জানতে চাইছি সত্যি সত্যি যে তুমি ছেলেদের ডাকছো যে আয় খেলবি, আয়, একদম তোমার নিজের পরিবারে এইটা কিভাবে, এটা আমি প্রশ্নটা করতে চাইছিলাম না, কিন্তু তুমি উল্লেখ করলে বলে বলে দিচ্ছি। না, একদম তাই। আমি কিন্তু আমার ছেলেকে বারণ করিনি যে তুই মাঠে আসবি না বা ইয়ে করবি না, পড়াশোনার উপরে তুই। ছেলে খেলাধুলা করছে? হ্যাঁ, আমার ছেলে খেলাধুলা করে, বলতে খেলা ভালোবাসে, ও মাঠ পাগল ছেলে। ও কি খেলে? ফুটবল? হ্যাঁ, ফুটবল খেলে, ফুটবলে কোচিং ও নিয়েছে, ও কোচিং নিয়েছে। হ্যাঁ, বিড লাইসেন্স করেছে, আবার বিসি রাইতে ইঞ্জিনিয়ারিং করছে। তা হবে না বলে কথাটা নয় যে আমি পড়াশোনা করলে মাঠে আসতে পারবো না, এটা কোনো যুক্তির কথা, এইটা তো নয়। আমি আর আজকালকার মাস্টার মশাইদের আমি এটা অনুরোধ জানাবো যে বিকেল 4টে থেকে অন্তত 6টা পর্যন্ত তারা যেন কোনো ক্লাস না রাখেন, পারলে একটুখানি। দেখো ইন্দ্রজিৎ, কোনো কিছুর জন্য কোনো কিছু আটকায় না। আমি অন্তত অবশ্য ঠিক দর্শকদের কাছে বলতে পারি, তোমরাও জানো যে আমার সময়ে আমি বহু নামী ফুটবল খেলোয়াড়কে জানি যারা লেখাপড়ায় অনেক কিছু ভালো ছিল। সুকুমার সমাজপতি,
শোনা যাচ্ছে আমার। সুকুমার সমস্যা হচ্ছে পড়াশোনায় শুধু ভালো ছিলেন, এমএ পাস ছিলেন, বড় চাকরি করতেন তা না, তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। চুনি গোস্বামী, তার পড়াশোনা কতদূর পড়াশোনা ছিল তার। তো এটা ঠিক নয় যে আটকাবে না, আটকে যে ফুটবল খেললে বাবু লেখাপড়া হবে না, লেখাপড়া করলে বাবু গান বাজনা হবে না, এটা বোধহয় ঠিক না। এটা ঠিক নয়। আগ্রহ, এটা বাবা মাদের মাথায় এটা এইটা ঢুকে বাবা আছে। মার কথা আমি যেটা বলছি যে পরিবারের দিক থেকে আমি বলবো, পরিবারের দিক থেকে ডাক্তার। এবং আমি একটা আমাদের শেষ করবো এবার, আমাদের সময় আমি একটা অ্যাপিল করতে পারি বাবা মাদের। হ্যাঁ, আমি এখানে আপনাদের মাধ্যমে একটা অ্যাপিল করতে পারি যে আপনারা বাবা মাদের আমি রিকোয়েস্ট করে বলছি যে আপনাদের ছেলে মেয়েদের আরাধনাতে শুধু নয়, আপনার বাড়ির কাছাকাছি যদি মাঠ থাকে সেখানে আপনি ছেলে মেয়েদের পাঠান। ওর যেদিকে ফোকাস, যদি ও ক্রিকেটে যেতে চায় ক্রিকেট, বা ফুটবল খেলতে চায় ফুটবল, বা কোনো একটা বিভাগে খেলুক, তাতে ওর মানসিক এবং শারীরিক দুটোরই বিকাশ ঘটবে। ফুটবল খেলতে হবে তার কোনো মানে নেই, যে কোনো বিভাগে খেলুক, কারণ যতটা মোবাইল থেকে দূরে থাকবে ততটাই ওর শরীর স্বাস্থ্য সব মন ভালো থাকবে, আর আপনারাও শান্তিতে থাকবেন। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ছেলেদের পাঠান, তিলক মাঠে পাঠান। আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের ক্যাম্প আবার স্টার্ট হয়ে যাবে। তা আপনারা ওখানে আমরা কিন্তু প্রাক্তনীদের, বিশেষ বিশেষ প্রাক্তনীদের আমরা আমন্ত্রণ জানাবো। তারা এসে আপনাদের সঙ্গে দেখা করবে, আলাপ করবে, বিভিন্ন রকম খেলাও হবে, আপনারা বেশ এন্টারটেইন হবে। এই নয় যে কোনো ক্লাসের মতন হবে, মজা হবে, আনন্দ করে খেলবে। ইন্দ্রজিতের এই আবেদনের সঙ্গে সঙ্গে আমি একটু সামান্য সংযোজন করছি আমার প্রিয় দর্শক বন্ধু সমস্ত পরিবার সকলকে। লেখাপড়া তো করুক, কিন্তু বিকেলে বেলাটা মাঠে পাঠান, দৌড়াদৌড়ি করুক, যাকে আমরা আজকে পরিভাষা বলি একটু ক্যালোরি বার্ন করুক, লোকজনের অন্য ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করুক, তাহলে কিন্তু তার সার্বিকভাবে উন্নতি হবে। এবং বিশ্বাস করুন, তাতে তার পড়াশোনারও ভালো হবে। কিন্তু শুধু যদি পড়াশোনা আটকে রাখেন, হয়তো নিশ্চয়ই ভালো ডাক্তার হবে, আমাদের তো ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ারও হবে, কিন্তু মানসিকভাবে জানেন তো খুব ছোট বৃত্তে আটকে যাবে। তো সেই জন্য আমার এই যে আমাদের দীর্ঘকালের অভিজ্ঞতা, খেলার মাঠ কিন্তু মনের প্রসারতা ঘটায়, শরীর ভালো রাখে, অসুখ বিসুখ সর্দি কাশি জ্বর ভুগবে না। তেমন খেলার মাঠে দৌড়াদৌড়ি করলে পরে হাঁপাবে, দৌড়াবে, পড়ে যাবে, শক্ত হবে, মানসিকভাবে শক্ত হবে। প্রতিকূল অবস্থাকে লড়ে করতে হয়, সেটা করবে। ওই যে ও সেন্টার ফরওয়ার্ড ছিল, সেই ডিফেন্সকে তো লড়াই করতে হতো, ওকে ভাঙতে হতো। তো আজকে আমরা অনেকটা কথা বললাম, আমার খুব আনন্দ হলো। আমাদের সময় শেষ। মনে রাখবেন, আপনারা এতক্ষণ দেখছিলেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের সামনে হাজির হই। এই দুর্গাপুরের কোনো না কোনো সামাজিক সংস্থা, তারা কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, কিভাবে তাদের সঙ্গে যুক্ত হবেন ইত্যাদি নানা নিয়ে কথাবার্তা বলি। আজকে আমাদের মধ্যে ছিলেন ইন্দ্রজিৎ দত্ত, এক সময়ের নামী খেলোয়াড় আমাদের এই শহরের। আগামী বুধবার কিন্তু আমরা আসছি অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই দুর্গাপুরে শিশু কিশোরদের সাহিত্য চর্চা কি হয় না হয় আমরা জানবো। এটা একটা ব্যাপার যে আজকের ছেলেমেয়েরা পাঠ্য বইয়ের বাইরে কোনো পড়াশোনা করে কি না, কোনো গল্পের বই তারা পড়ে কিনা। আমাদের সময় স্বপন কুমার থাকলে হই ছিল, একটু বড় হতে দস্যুবন লুকিয়ে চলে পড়তাম। এখনকার ছেলেমেয়েরা, ছোট ছেলেমেয়েরা, তারা কি পাঠ্য বইয়ের বাইরে কিছু পড়াশোনা করছেন? এসব নিয়ে আমরা সামনের সপ্তাহে আলোচনা করবো। বুধবার ঠিক বিকেল 4টের সময় আসবেন ঝর্ণা মুখোপাধ্যায়। দর্শক বন্ধুদের কাছে আপনারা এই এক সপ্তাহ জুড়ে আমাদের প্রশ্ন পাঠাতে থাকুন, কি কি প্রশ্ন আছে। কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করছি। অনেক অনেক অভিনন্দন, আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনারা সবাই মাঠে পাঠান আপনাদের ছেলেদের। 2025 আপনাদের খুব ভালো যাক, নতুন বছর আপনাদের আনন্দে কাটুক। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন। সামনের বুধবার বিকেল 4টে।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।